তাহলে আমরা আজকের কালকেতু উপাখ্যানের পার্ট 3 বলতে আমরা পার্ট 3 মানে পার্ট না, আসলে ক্লাস 3 হবে। ওইটা বলতে আমি বোঝাচ্ছি আর কি, যে ক্লাস 3 বাঘিনীর আবেদন, পশুরাজের সহিত কালকেতুর যুদ্ধ। আমরা গতদিন কালকেতুর বিবাহ এবং তার যে দেশে ফিরে আসা সেই বিষয়টা আমরা দেখেছিলাম। আজকে আমরা এই বিষয়টা পড়বো। কেমন? তো স্ক্রিন কি দেখা যাচ্ছে? বাঘিনীর আবেদন তোমরা আগে দেখেছো যে কালকেতু যখন খুব মহাশক্তিশালী, তার ভোজন পর্ব বা তার যে বর্ণনা দিয়েছেন এখানে কবি, সেই জায়গা থেকে আমরা দেখি যে কালকেতু খুবই শক্তিশালী এবং একটা বাহুবলী বীর। সেই জায়গা থেকে আহ, কালকেতু যখন বনে যায়, যখন বনে শিকার করতে যায়, তখন অন্যান্য যে যারা পশু পাখি থাকে, হ্যাঁ, জন্তু থাকে, পশু থাকে, তাদের কিছু শিকার করতে যায়, সবাই একদম ভয়ে কম্পমান থাকে। কারণ আহ কখন যে কার উপরে কোন বিপদ আসে, কারণ কালকেতু তো কাউকে ভয় পাই না, উল্টো তাকে সবাই ভয় পায়, বিশেষ করে পশুরা। এবং সিংহ থেকে বাঘ থেকে শুরু করে সবাই সেখানে ভয় পাচ্ছে। তো যাই হোক, এর আগে আমরা দেখেছি যে কিভাবে সে হাতির সুরে ধরে মারছে, তার একেবারে মুড়ি মুরগির মতো তোমার তার দাঁত বিক্রি করতেছে তার স্ত্রী ফুল্লরা। এই জায়গা থেকে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ সে পশু শিকার করছে। যদি এই পরিমাণে পশু কেউ শিকার করে, তাহলে কি হবে? জঙ্গলের সব পশু নাই হয়ে যাবে। এই জায়গা থেকে বাঘিনী এসে নিবেদন করতেছে কার কাছে? পশুরাজের কাছে। পশুরাজকে সিংহের কাছে, হ্যাঁ, পশুরাজের কাছে এসে নিবেদন করতেছে। এইখানে যদিও পশুর আহ দিয়ে বোঝানো হচ্ছে যে জঙ্গলে পশুকে, মানে এটা কাব্যের স্বার্থে, হ্যাঁ। তো সেই জায়গায় আমরা দেখবো যে আসলে আমরা খেয়াল করে দেখবো যে সেখানে কেবল পশু না, সেখানে যেন মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। কেমন? কিরকম ফুটিয়ে তোলা হয়েছে? যে রাজার কাছে এসে প্রজা, মানে সেখানে পশু রাজার কাছে পশু প্রজারা এসে বিচার দিচ্ছে, তাদের কাছে এসে আরতি জানাচ্ছে। ঠিক সেরকম, শোনো শোনো রায় মাঙ্গি বিদায় ছাড়িব তোমার বন। শোনো রাজা, আমরা তোমার কাছে বিদায় চাচ্ছি, কারণ আমরা এই জঙ্গলটা, এই বনটা ছেড়ে দেব। পাত্র অধিকারী, না শোনো গুহারি, বিপাকে তেজি জীবন। কেউ আমাদের কথা শুনে না। হ্যাঁ, আমরা আমাদের জীবনটা একেবারে বিপাকে পড়ে গেছে, ফলে আমরা এই জীবন ত্যাগ করব। এই জায়গা থেকে আমরা দেখব যে এই জায়গা থেকে তারা এসে বিচার দিচ্ছে কার কাছে? পশুরাজের কাছে। নারীগণ সঙ্গে থাকো লীলা রঙ্গে, না করো দোষ বিচার। বীর কালকেতু পশুবধ হেতু নিত্য পারে মহামার। এই যে, মানে যদি রাজা নারীগণের সঙ্গে ব্যস্ত হয়ে যায়, মানে নিজের সুখে আহ আত্মসুখে যদি মানে খুব নিমগ্ন হয়ে যায়, তাহলে আসলে প্রজাদের দুঃখের আর শেষ থাকে না। এটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। যে যদি যেখানে রাজা, যদিও এখানে পশুকে বোঝানো হচ্ছে, কিন্তু আসলে রাজা যদি আহ আহ ভোগে, আত্ম যে ভোগে সুখে যদি নিজে ব্যস্ত থাকে, তাহলে আসলে প্রজাদের সে কোনোভাবেই সেই আহ, লালন পালন করার তার সুযোগ থাকে না। আমরা এই জায়গা থেকে দেখি, না করো দুষ্বিচার, দুষ্বিচার তুমি করো না। ফলে বিল খাড়কাতু কি করছে? পশুবধ হেতু নিত্য পারে মহামার। পশুবধ করতে এসে নিত্য যে একদম মহা মারামারি শুরু করে দেয়। একা মহাবীর নিয়া তিনও তীর, কুলিতা কাঠের ধনু। হ্যাঁ, তিনটা তীর একসাথে এবং কুলিতা নামক একটা কাঠের ধনু দিয়ে সে শিকার করে। পশুগণে কাল বনে এড়ে জাল, ধায় যেন নবভানু। পশুগণে কাল বনে এড়ে জাল, ধায় যেন নবভানু। সে যখন আসে, তার বাণ নিক্ষেপ করে যখন জাল দিয়ে পশুদের ধরার চেষ্টা করে, মনে হয় যেন নবভানু আসছে। মানে এত তেজ তার মধ্যে, যে মনে হয় যেন সে একটা নতুন সূর্য
হ্যাঁ, এটাই আর একটা সূর্যের মতো এত শক্তিশালী মনে হয়। হ্যাঁ, ভুবন বিখ্যাত মোর প্রাণনাথ কালকেতু মারে বানে। বাঘিনী এসে বিচার দিচ্ছে, মানে বাঘ হচ্ছে বিখ্যাত, সেই কালকেতু সেই বাঘকেও কিন্তু হত্যা করে ফেলেছে। তেজি সম্মুখে তেজি প্রতিসুখ দেখি সম্মুখ তেজি প্রতিসুখ না গেনু পতির শোনে। দেখি সম্মুখ তেজি প্রতিসুখ না গেনু পতির শোনে। সেখানে যখন বাঘকে শিকার করে ফেললো তখন আর বাঘিনী যায় নাই। কেন? রূপে গুণে যুত মোর দুই সুত কালকেতু কইল বধ। এবং সেখানে তার এত সুন্দর নাদুস নুদুস দুটো বাচ্চা ছিল। সুত মানে পুত্র, আ আবার সন্তানও বোঝায়। সেই জায়গা থেকে কালকেতু বধ করে ফেলেছে। হাট নিরমিল বেসতি না পারল হরিল বিধি সম্পদ। তোমার কিঙ্করে ছাড় নরে মারে ইতে নাহি বাস লাজ। যদি পশুগণে না কইল পালন কেনে হইলা মৃগরাজ। খেয়াল করো এখানে বেসতি না পাল্লা হরিল বিধি সম্পদ তোমার কিঙ্করে ছাড় নরে মারে ইতে নহি বাসে লাজ। কেবল যদি পশু বা বাঘিনী যদি তার কবি যদি কেবল বাঘিনীর কথাই বলতেন তাহলে হাট কিংবা মানুষের সম্পদ লুণ্ঠনের কথা বলতেন না। সম্পদ লুণ্ঠনের কথা বলতেন? কখনোই না। ফলে এই জায়গায় একই সাথে বাঘিনীর কথার মধ্য দিয়ে মধ্যযুগের বাংলার মানুষের জীবনে, সমাজ জীবনে যে একের পর এক লুণ্ঠনকারীদের শিকার হয়েছিল, আমরা সেটা দেখেছি। কখনো বখতিয়ার খিলজি, কখনো মুঘলরা, কখনো মারাঠিরা, কখনো তুর্কিরা, হ্যাঁ? এখানে মাঝে কিছু সময় বারোভূঁইয়ারা আ স্বাধীনভাবে যে ইয়ে করেছিল। কিন্তু বারবার বাংলা তার স্বাধীনতা আ ছিনিয়ে নেওয়া হয়েছে বা বহিঃশত্রুর আক্রমণে এখানে বারবার এই অঞ্চলের মানুষ আ লুণ্ঠনের শিকার হয়েছে, লুটপাটের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। সেই কথাগুলো কিন্তু আমরা কিছুটা ছায়া এখানে আমরা দেখতে পাই। যে তুমি যদি মানুষকে পালনই না করতে পারো তাহলে তুমি কিসের রাজা? কিসের পশুরা যদি পশুদেরই তুমি রক্ষা করতে না পারো? যদি পশু করে না কইল পালন কেনে হইলা মৃগরাজ। তুমি কেনে রাজা হয়েছ? কেন রাজা হয়েছ যদি তুমি আমাদের পালনই করতে না পারো? বহু পশুগণ আসিয়া তখন রাজারে করে গুহারি। অনেক পশু তখন এসে রাজার কাছে এসে জিজ্ঞেস করে তারা আসে। রাজার কাছে তারা উত্তর জানতে চায়, তারা ত্রাণ চায়। ত্রিপতিচন্দ্র কহিলা মুকুন্দ চণ্ডীরে প্রণাম করি। তখন আ রাজার কাছে এসে, কারণ শুধু বাঘিনী তো এখানে অত্যাচারিত না, বাঘিনী কেবল পীড়িত না, এখানে বনের পশু রাজা সবাই পীড়িত। এই জায়গা থেকে আমরা দেখি সেই সময় মধ্যযুগে বাংলার অঞ্চলের মানুষ পীড়িত ছিল, তারা নিপীড়িত ছিল। তাদের উপর বহিঃশত্রু এসে বারবার নিপীড়ন করেছে কিন্তু রাজা তাদের রক্ষা করতে পারেনি। তখন সেই পশুরাজ মানে সিংহ কালকেতুর সাথে যুদ্ধ করতে যায়। কি করে? পশুর কন্দন রাজা পঞ্চানন কোঠাল কোঠাল ডাক পাড়ে ঘনগণ। এখানে একটা যুদ্ধের আবহ তৈরি করা হচ্ছে। কেমন? যে আহ একটা হচ্ছে পশুর কন্দন শুনে রাজা পঞ্চানন কোঠাল কোঠাল পাড়ে ঘন ঘন। আমরা জানি যুদ্ধে তো স্বাভাবিক যুদ্ধের একটা ধামামা বাজে। ধামা কিন্তু একটা বিশাল বড় একটা আহ ঢাকের মতো, হ্যাঁ? এটা বাজানো হয় যুদ্ধে তৎকালীন সময়। এখন তো আর যুদ্ধে ওই দামামা বাজানো হয় না। জাস্ট মিসাইল ছুড়ে দেওয়া হয়, রাইট? ক্ষেপণাস্ত্র ছুড়ে দেওয়া হয় বা বিমান হামলা করা হয়। নৌপথে হামলা করা হয়। এরকম একেকটা সময়ের এরকম। কিন্তু তখনকার সময় যখন এই সব উন্নতর প্রযুক্তি ছিল না, মানুষ সরাসরি মাটি দিয়ে যুদ্ধ করত। তখন এইসব ধামামা বাজানো হতো। মানে যুদ্ধর আহ্বান করা হতো, যুদ্ধর ইয়ে করা হতো। ফলে এখানে কুঠাল যারা ছিল তখন সেনা পতি বা বিভিন্ন তারা তখন এই এগুলো করত। ওকে। কোঠাল কোঠালে ডাক পাড়ে ঘন ঘন আসিয়া কোঠালে নেপে দিল দর্শন ভয়ে কম্পনা তনু মুদিত লোচন। হ্যাঁ? রাজার কাছে এসে সে কোটাল এসে দর্শন দিলেন। তনু মুদিত লোচন। পশু মধ্যে তোমারে দেখিয়ে বড় লোক, রায়বারে তোমারে করিয়ে আমি খুব, পশু মারে কালকেতু দিয়া মোরে ব্যথা। রাজা এসে তখন কোঠালকে সেনাপতিকে বলছেন যে, "তুমি কি করছো? হ্যাঁ? ভালো মন্দ নাহি দেহ দেশের বারতা। আজিকালি যদি না দেখাও মহাবীর, উতর বুক চিরি পান করিব রুধির।" বলে অ্যা বাঘকে ডাকলেন যে তুমি তুমি হচ্ছ গিয়ে সেনাপতি, তুমি কেন এদেরকে রক্ষা করতে পারো না? যদি তুমি না পারো তাহলে তোমার একদম বুক চিরে রক্ত পান করবো। যাও।
বাঘ বলে, রায় তুমি আজি হও স্থির, কালী প্রাতে আমি দেখাবো মহাবীর। সে বলছে তুমি যাও, চিন্তা করো না, কাল সকালে গিয়ে আমি তাকে আমি দেখাবো আমার বীরত্ব। প্রভাতে পড়িয়া ধরা, শাসনে দিয়া ছড়া, এটা খরতীক্ষ্ণ বাছিল তৃণবান, মাথাতে জালের দড়ি, কানে স্ফটিকের কড়ি। হ্যাঁ, এটা আসলে সরাসনে হবে। হ্যাঁ, সরাসনে এটা হয়ে গেছে। প্রভাতে পড়িয়া দড়া, শাসনে না, সরাসনে দিয়া চড়া। ওহ, আবার চলে গেল। সরাসনে দিয়া চড়া, খরতীক্ষ্ণ বাছিল তৃণবান, মাথাতে জালের দড়ি, কানে স্ফটিকের কড়ি, মহাবনে করিলা পয়ান। দূরে থাকি দেখে চর, কহে সিংহ বরাবর, কালকেতু ওই আসে বন। দূর থেকে সিংহ তাকে দেখিয়ে দিচ্ছে, ওই যে কালকেতু আসছে, তুমি যাও তার সাথে লড়াই করো। দূরে থাকি দেখে চর, কহে সিংহ বরাবর, কালকেতু ওই আসে বন। শুনি কূপে জলে অঙ্গ, পথে অঙ্গুলিল সিংহ, দুইজনে করে মহারণ। তখন সিংহ এসে মহাযুদ্ধ শুরু করে দিল। মার মার বলে ডাকে, বান এড়ে ঝাঁকে ঝাঁকে, সগনে বাজায় জয় শঙ্খ। সগনে পড়ায় গুলি, ভাঙয়ে মাথার কুলি, ত্রিভুবনে লাগে আতঙ্ক। ভীষণ যুদ্ধ হয় দুজনের মধ্যে, ভীষণ যুদ্ধ। মনে হয় যেন একেবারে ত্রিভুবনে একটা প্রলয় শুরু হয়ে যাচ্ছে, কেমন এরকম একটা অবস্থা আমরা দেখি। জয় শঙ্খ মানে কি তা স্যার? জয় শঙ্খ বলতে এখানে একটা আহ এক ধরনের বাদ্যযন্ত্র বলা যায়, মানে শঙ্খ বাজানো হয় আর কি, এটা একটা ধ্বনি তৈরি, চমৎকার ধ্বনি হয় যুদ্ধের সময়। সেটা প্রাচীন কালে বা সেই সময় বাজানো হতো। এক ধরনের আমরা যখন এখন দেখি যে যুদ্ধের কিছু সাইরেন বাজানো হয়, বিউগল বাজানো হয়। আধুনিক যুগে এসে সেনাবাহিনীতে বিউগল বাজানো হয়। তোমরা খেয়াল করে দেখবে যখন আমাদের বিশেষ করে জাতীয় দিবসগুলো হয়, বিজয় দিবস, তখন যে বিজয় দিবসের একটা প্যারেড অনুষ্ঠিত হয়, তাই না, ন্যাশনাল স্টেডিয়ামে। সেই প্যারেডে তখন সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারা থাকেন এবং সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধানরা থাকেন, এবং সেখানে যে সৈন্যরা তখন বিভিন্ন ধরনের তাদের প্রদর্শন করে, তাদের কৌশল, যুদ্ধ কৌশল। তো সেখানে একটা বিউগল বাজানো হয়, কেমন এক ধরনের ধ্বনি, এক ধরনের যন্ত্র বাজানো হয়। তৎকালীন সময় তো আর এরকম যন্ত্র ছিল না, তখন শঙ্খ, সমুদ্রে এক ধরনের শঙ্খ আহ তৈরি হয়, মানে আছে, পাওয়া যায়। সেই শঙ্খগুলো দিয়ে তোমার ফু দিলে একটা চমৎকার ধ্বনি হয়। যেমন আমরা দেখি মহাভারতের সেই যুদ্ধের সময় কৃষ্ণ যে তার প্রাঞ্চজন্য শঙ্খ সেটা বাজিয়েছিলেন, এরকম এক একজন এক এক রকম শঙ্খ বাজিয়েছিলেন। তো এখানে জয় শঙ্খ বলতে জয়ের ধ্বনি করে যে শঙ্খ, সেটাই বোঝানো হচ্ছে, মানে সগনে বাজায় জয়ের শঙ্খ। মার মার ডাক পেড়ে যখন যুদ্ধ হচ্ছে, তখন দুদিক থেকেই জয় শঙ্খ বাজানো হচ্ছে, যে তার ধ্বনি, মানে তার বিজয়ের সেই ঘোষণা সেটা করা হচ্ছে। সগনে পড়ায় গুলি, ভাঙয়ে মাথার খুলি, ত্রিভুবনে লাগোয় আতঙ্ক। যখন তাকে ধুলিতে ফেলা হচ্ছে তখন মাথার খুলি ভেঙে যাচ্ছে, মানে এটা আসলে একটা বীভৎস, ভয়াবহ একটা যুদ্ধের বর্ণনা সেখানে আমরা দেখি। এটা বিশাল এক বর্ণনা, আমি সবগুলো এখানে লিখিও নাই, কিন্তু শেষ মুহূর্তে আমরা যেটা দেখি যে সেখানে সিংহের সাথে দুহে বাহু কষাকষি, কষাকষি যেন ফিরে রাহু শশী। আমরা যখন চন্দ্রগ্রহণ দেখি যেভাবে, যে রাহু চাঁদকে গিলে খাচ্ছে, এটা একসময় মানুষের বিশ্বাস ছিল যে রাহু চাঁদকে গিলে খাচ্ছে, কিন্তু এখন বিজ্ঞান আরো উন্নত, তখনকার জন্য ওটাই বিজ্ঞান ছিল, ওইটাই বিজ্ঞান, তো আর কিছু না, একটা পদ্ধতি, ওইটাই ছিল, মানে রাহু। তারপর মানুষ যখন আরো যন্ত্রতন্ত্র এগুলা বানালো, দেখলো, তখন দেখলো যে না, ওটা রাহু না, ওটা আসলে একটা ছায়া, যেটাকে মানুষ রাহু বলতো। তো আগের যুগের মানুষ, ওই ছায়াটা এসে সূর্যের ছায়াটা এসে চাঁদের উপরে পড়ে যায়। হ্যাঁ, ফলে কি মনে হয়, মনে হয় যেন চাঁদকে গিলে খাচ্ছে। যাই হোক, তখন যেরকম মানে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, এক ধরনের সেই রকম মনে হচ্ছে যেন রাহু চাঁদকে গিলে খাচ্ছে। প্রখর নখর যমধার, ঠেকিয়া বীরের অঙ্গে, সিংহ এর নখর ভাঙ্গে, অঙ্গ যেন জাতয়ে কিঙ্কর। একেবারে তার থেকে পা থেকে কি করে একদম নখ ভেঙে ফেলে, নখ টক ভেঙে ফেলে, সিংহরে ধরিয়া বলে, পাজের ভাঙিল খিলে, কৃপা করি ছড়ি,
ছাড়ি দিল বীর। সিংহকে কি করে, এটা সিংহরে না, ওটা হ দিলে ঘ হয়ে যায়। কেমন? ওটা এডিট করতে পারি নাই। পাঁজর ভাঙিল কোন, একটা কিল দিয়ে সিংহের পাঁজর ভেঙে ফেলেছে, কিন্তু চিন্তা করো কি পরিমাণ শক্তিশালী। কিন্তু সে তাকে মারে নাই, হত্যা করে নাই, তাকে কৃপা করে ছেড়ে দিয়েছে। তখন সিংহ কি করলো, পালিয়ে গেল এবং পালিয়ে যাওয়ার সময় সে ফিরে ফিরে তাকাচ্ছে। হ্যাঁ, রাশি সিংহ পান করে নিয়ে ভয়ে এবং সন্ত্রাসে সে কি করে, নীর পান করে। কেমন? নীর পান করে। কালকেতু রণে জিতে আনন্দে সরস্বতীতে আইল আপন নিকেতন। কালকেতু তখন কি করছে, সে তখন এই পশুরাজের সাথে জয় লাভ করে কি করে, তারা তখন সে তখন ফিরে আসে যুদ্ধ জয় করে। এরপরে আমরা আরেকটা দেখি যে পশুগণের ক্রন্দন। পশুগণের ক্রন্দন বলতে পশুরা তো সেখানে যুদ্ধে হেরে গেছে। হেরে যাওয়ার পরে তখন তাদের আর ক্রন্দন করা ছাড়া কোনো উপায় নাই, কারণ তাদের রাজাও পরাজিত হয়েছে, তারা তো পরাজিত হয়েছেই আগে, তাদের রাজাও পরাজিত হয়েছে। এই জায়গা থেকে তাদের ক্রন্দন করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন তারা শুধু ক্রন্দন করলো এবং তারা এখানে কিছু বিষয় আছে যে কান্দে সিংহ আদি পশু সুঙ্গরি অবয়া অপরাধ বিনে কেন দূরে কইলা দয়া ভালে টিকা দিয়া মাগো করিলা মৃগরাজ করিব তোমার সেবা রাজ্য নাহি কাজ সুখে রাজ্য করিতে অক্কটি কইলা কাজ সুখে রাজ্য করিতে অক্কটি কইলা কাল কেনে হেন দিলা মাতা বিষম জঞ্জাল। তখন সে অময়া মানে সেই চণ্ডীকে, দেবী চণ্ডীকে সে ডাকে যে আমাকে যদি তুমি আমি যদি এই বিপদে পড়ে মানে হেরে যাই বা আমি আমার প্রজাদের রক্ষা করতে না পারি, তাহলে আমাকে আর পশু রাজা কেন বানিয়েছেন, আর আমার এই এই দুঃখ। হ্যাঁ, তখন অনেকেই সেখানে তাকে তার কাছে নিবেদন করে দয়া সিন্ধু পার করো পারো সংসার তোমার তোমার স্মরণে মাতা আপন উদ্ধার, মানে তা তুমি যদি চাও তাহলে আমাদের রক্ষা করতে পারো, সেই দেবী চণ্ডীকে তারা বলছে। তখন এখানে বিভিন্ন পশুরা তাদের বিভিন্ন কথা বলে এবং সেটা করতে গিয়ে কিছু এখানে খুব দুই একটা বেশ চমৎকার কিছু হাস্যরসের বা ইয়ের সূচনা হয়। যেমন ধরো আহ এখানে একটা কথা আছে যে বড় নাম বড় গ্রাম বড় কলেবর, বড় নাম বড় গ্রাম বড়ে বড় কলেবর। বড় নাম বুঝতে পারো যে নামে যে মানুষ বড় বা নামে যে বড়, বড় গ্রাম এবং বড় কলেবর, লুকাইতে স্থল নাহি অরণ্য ভিতর। যদি খুব খুব বেশি নামি দামি মানুষ, সে চাইলেই কোথাও লুকাতে পারবে না, পারবে না। এখানে মানে যদিও এটা খুব উপমার মতো করে ব্যবহার করেছে, এটা কিন্তু এটা বেশ চমৎকার তাৎপর্য। এ যাকে কেউ চিনে না, যাকে কেউ চিনে না, সেরকম মানুষ যদি তোমার সামনে দিয়ে হেঁটে যায়, ওটা কোনো বিষয়ই না। সে চাইলেই লুকিয়ে যায়। কিন্তু সবাইকে যারা চিনে, সে চাইলেই লুকাতে পারে না। ফলে বড় নাম মানে সবার সাথে পরিচিত সেরকম। বড় গ্রাম, বড় গ্রামকেও সবাই চিনে। যে বানিয়াচং সবাই চিনে। কেন বানিয়াচং আর কত ছোট, ছোট গ্রামের নাম কি মানুষ চিনে? চিনে না। কিন্তু বানিয়াচং কেন চিনে? কারণ বানিয়াচং হচ্ছে আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম, এমনকি সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রাম। এভাবে বলা হয়ে থাকে। বড় কলেবর এবং বড় শরীর যারা খুব মোটা মানুষ, তাদেরকেও চোখে পড়ে। মোটা বা খুব বিশাল আকার জায়ান্ট শরীর যারা, তাদেরকেও দূর থেকে বা অনেক দূর থেকে লুকানোটা কষ্টকর। সেই জায়গাতে লুকাইতে স্থল নাই অরণ্যের ভিতর। সবচেয়ে বড় কলেবর কার? হাতি। সেই হাতিটা কি করবে? কি করিব কোথা যাব কোথা গেলে তরি আপনার দ্বন্দ্ব হইল আপনার বই। সেই হাতির যে লম্বা দুটা দাঁত, সেই দাঁতই হয়ে গেছে তার বৈরী। কারণ দাঁতে ধরে তাকে একেবারেই শুন্ডে ধরি মহাবীর উপাড়ি দর্শন এত অপমান মাতা সহে কুঞ্জন। যে আমার মতো একটা শক্তিশালী মানুষ পশুকেও আমার সুরে ধরে একেবারে মেরে ফেলে আমি কি করি। আবার দেখো এখানে আবার দিছে যে কেন হেন জন্মবিধি কইল পাপ বংশে হরিণ ভুবনে বৈরী আপনার মাংসে। ভেরি ইম্পর্টেন্ট একটা কোটেশন যে কেন হেন জন্মবিধি কইল পরা পাপ বংশে হরিণ হরিণ ভুবনে বৈরী আপনার মাংসে। হরিণ ভুবনে বৈরী আপনার মাংসে, ওই ওই কোটেশনটা বা ওই কথাটা আমরা আমরা দেখি যে আহ আপনা মাংসে হরিণা বৈরী। আমরা এটা কোথায় দেখি? চর্যাপদে দেখি আপনা মাংসে হরিণা বৈরী।
যে চর্যাপদে সেই কথাটা, যে কথাটা ছিল এখানেও কবি সেই কথাটা আবারও রিপিট করছেন। যে চর্যাপদেও শেখা থাকে যে আপনা মাংসে হরিণা বৈরী। অপনা মাংসে হরিণা বৈরী কেন বলা হয়? অপনা মাংসে হরিণা বৈরী তখনই বলা হয় যে যখন সেই শবরী পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা কুঁড়ে ঘর করে সেখানে সে বসবাস করে। কিন্তু দেখা গেল সেই শবরী খুব সুন্দরী, সে খুব চমৎকার নৃত্য করতে পারে। যেভাবে মনে হয় যেন পদ্মের পাপড়ির উপর সে নৃত্য করছে। এত চমৎকার যেন মাটির উপর তার মানে ভর পড়ছে না এই চমৎকারভাবে এত সুন্দরী। কিন্তু সে আবার শবর যেহেতু মানে সে অচ্যুত চণ্ডাল তাকে স্পর্শ করা যাবে না সেরকম। কিন্তু সে যেহেতু সুন্দর, সে সুন্দর হওয়ার কারণে সে স্বভাবতই আ সে অন্যদের কাছে খুব আকর্ষণীয় এবং সেটা হওয়ার কারণেই তেমন তার সৌন্দর্যটাই যেন আ তার কাছে অ্যা তার শত্রু হয়ে গেছে। যেমন হরিণের সৌন্দর্যই হরিণের শত্রু হয়ে যাচ্ছে। হরিণের গায়ে হরিণীর গায়ে এক ধরনের চমৎকার সুগন্ধি আছে যে কুস্তর সুগন্ধি সেটা বাঘকে বা যেকোনো পশুকে আকৃষ্ট করে প্রচন্ড মাত্রায়। এই যে আকৃষ্ট করে এইটাই কিন্তু বা হরিণের সৌন্দর্যই কিন্তু তার কাছে আসলে শত্রু হয়ে গেছে। যে কারণে সে খুব সহজেই মানে বধ হয়ে যায়। এই জায়গায় এসে আবার সে বলছে, "হরিণ ভুবনে বৈরী আপনার মাংসে।" হরিণের মাংস এত টেস্টি যে সেই কারণে আ হরিণ আসলে ভুবনে এই পৃথিবীতে বৈরী হয়ে গেছে। যাই হোক মানুষ এখন অনেক মানবিক হয়ে গেছে সেই হরিণ শিকার আ এখন নিষিদ্ধ করা হয়েছে, তাই না? হয়তো একটা সময় হরিণ সারা দেশ যখন ছেয়ে যাবে সেই সময় হয়তো এটা আবার বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য হরিণকে আ এবং সেই হরিণকে বাঁচিয়ে রাখার জন্য বা আ যদি জঙ্গলে বাঘ না থাকে তাহলে আরো মহাবিপদ। কারণ হাজার, হাজার মানে লক্ষ কোটি, কোটি হরিণ যদি তোমার পথে ঘাটে বিচরণ করতে থাকে আরেক সমস্যা। সেই জায়গা থেকে বাঘেরও দরকার। ফলে ইকোসিস্টেমটা বাঁচানোর জন্য সবই দরকার। কিন্তু হরিণ এখানে আফসোস করছে যে আসলে আমার আ সৌন্দর্য, আমার মানে নিজের মাংস হরিণ আ হরিণ ভুবনে বৈরী আপনার মাংসে। ডুমে গড়াগড়ি কান্দে শশারু সজারু দুঃখ না ঘুচিল মোর সেবী কল্পতরু। ঘাড়ের ভিতরে থাকি লুকি ভালে জানি কি করি উপায় বীর ততি দেয় পানি। চারি পুত্র মইল মোর মইল চারি ঝি মাও মাগু মইল বুড়া কালে জিয়া কাজ কি? যে ৪ পুত্র মারা গেছে, ৪ ঝি মারা গেছে। মাগু মইল বুড়া কালে জিয়া কাজ কি? কান্দয়ে নকুল সুত দারার আভ্যাসে। এখানে দেখো পশুর কথার মধ্য দিয়ে মানুষের জীবনের কথাগুলো। যে বুড়ো কালে যদি আ সব সন্তান মারা যায়, যদি নিজের স্ত্রী মারা যায়, তখন আর এই বুড়ো বয়সে বেঁচে লাভ কি? যদিও সেটা বলছে কিন্তু আসলে এটার মধ্য দিয়ে মানুষের জীবনের কথা যেন উঠে আসছে। কান্দয়ে নকল সুত দ্বারার হেব্বা সে সবংশ মজিনু আমি তোমার আশ্বাসে পশুগণ সুমরে সবে চণ্ডীর চরণ দেয়ানে জানিল মাতা পশু। এভাবে আমরা দেখি যে সব পশু তারা ক্রন্দন করে। যখন মানুষ রাজার কাছেও মানে যখন তার শাসকের কাছে যখন তার সে কোন ধরনের বিচার পায় না তখন সে কি করে? তখন সে ঈশ্বরের কাছে বা তার স্রষ্টার কাছে, তার আল্লাহর কাছে সে তখন প্রার্থনা করে। সে তখন তার কাছে আর্জি জানায়। অর্থাৎ মানুষ যখন আর এই পৃথিবীতে কখনো যখন বিচার পায় না, তখনই কেবল সে ঈশ্বরের কাছে সেই তার বিচার প্রার্থনা করে। ফলে আমরা কি দেখলাম? যে মানুষের জীবনের ছায়া, মানুষের জীবনের কথাই এখানে পশুর মাধ্যমে যদিও সেটা কাব্যের আ স্বার্থে সেখানে দেওয়া হয়েছে। কিন্তু সেগুলো আড়ালে মানুষের কথাই। সেই পশুদের কন্দন আর পশুদের সেই আর্তি, পশুরাজের সাথে তাদের কথোপকথন সবকিছু মিলিয়েই কেমন যেন আমরা মানব জীবনের, মানুষের জীবনের ছায়া সেখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এরপরে তারা সবাই মিলে চণ্ডীর কাছে, দেবী চণ্ডীর কাছে সব পশুগণ মিলে গিয়ে তারা সেখানে বিচার দেয়। আমরা পরবর্তী ক্লাসে সেগুলো দেখব এবং দেবী চণ্ডী সেখানে গিয়ে খুব ছদ্মবেশে গুদিকা রূপ ধারণ করে সব পশুকে লুকিয়ে ফেলেন এবং সেখানে ঐদিন কালকেতু আর কিছুই তোমার শিকার করতে পারে না। শিকার না করতে পেরে সে বিফল মনোরথ হয়ে ১ম এই সেই গুদিকাকে দেখে তাকে বন্দী করে যে, "যদি আমি আজকে আর কোনো পশু শিকার করতে না পারি তাহলে তোমাকেই আমি আ নিয়ে যাবো" এবং নিয়ে যায় এবং পরবর্তী সময়ে দেখা যায় যে সে আ আসলে গুদিকা না সে একজন সুন্দরী সুরসী
হ্যাঁ, 16 বছরের এক তরুণীর রূপ ধারণ করে সেখানে গিয়েছে এবং সেখানে ফুল্লরার সাথে তার বেশ ইন্টারেস্টিং কিছু কথোপকথন হয় যেগুলা চমৎকার এবং সেগুলোর মধ্য দিয়ে নারী জীবনের অনেক কথাগুলো উঠে আসে এবং একই সাথে যখন সে শিকার করতে যায় জঙ্গলে, যেদিন সে পায় না তখন কিছু লক্ষণ সে দেখে যে আজকের দিনটা ভালো যাবে না। সেগুলো কেন যেন মনে হয় যে আমাদের যে দৈনন্দিন জীবনে তখন বাঙালি জীবনে যেরকম কুসংস্কার, সংস্কার, কুসংস্কার এরকম মানুষের জীবন যেভাবে মিশে আছে ঠিক সেরকম আমরা কিছু বিষয় দেখতে পাই। যাই হোক, আজকের মতো আমরা এখানে শেষ করব। আগামীকালকে নতুন কোনো ক্লাস নিয়ে আমরা এটা নিয়েই পরবর্তী ক্লাসে আমরা আসবো। কেমন? সবাই ভালো থেকো।